প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি আমি তাসরিমা নাহিদ। তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। তথ্য প্রযুক্তি খাতে ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা হবার অনেক উদাহরণ আছে দেশে। তেমনি একজন তরুণ সুলতান মোহাম্মদ আনসারি রাজশাহীতে বসে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর ফ্রিল্যান্সিং করতে করতে এখন সরকারের সহযোগিতায় নিজেই গড়লেন এরোডেক্স নামে প্রযুক্তি প্রতিষ্ঠান, যেখানে এখন কাজ করছেন ৩০ জনেরও বেশি কর্মী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়ালেখার সময় ছুটি পেলেই তথ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ নিতে ঢাকায় চলে যেতেন সুলতান মোহাম্মদ আনসারি। ডিজিটাল মার্কেটিংয়ের ওপর প্রশিক্ষণ শেষে রাজশাহীতে ফিরে তিনি ঘরে বসেই শুরু করেন এ বিষয়ের উপর ফ্রিল্যান্সিং। কিছুদিন পর আরও ২ জনকে সাথে নিয়ে রাজশাহীর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে সরকারের সহযোগিতায় তিনি গড়ে তুলেছেন এরোডেক্স নামের প্রযুক্তি প্রতিষ্ঠান। আর এখন এই প্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করছেন ৩০ জনের বেশি তরুণ তরুণী। এখানে আমি একা একাই কাজ করতাম আগে, বাট প্রফেশনালি অফিস একটা সেট আপ দিয়েছি ৩ বছর আগে। এখন যখন শুরু করেছিলাম তখন ৩ জন নিয়ে শুরু করেছিলাম, এখন মোটামুটি ৩৫ জন প্লাস। আমি মূলত আগে ডিজিটাল মার্কেটিং করতাম। ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে, পেইড মার্কেটিংয়ের মাধ্যমে আমি কাজ নিয়ে আসতাম। আমি একজন গুগল অ্যাডওয়ার্ড সার্টিফাইড এবং গুগলের পেইড মার্কেটিংয়ে আমি প্রচুর খরচ করেছি। তো এটা আমার একটা ভালো এক্সপিরিয়েন্স। সেইখান থেকে আমি বিভিন্ন বড় বড় ক্লায়েন্ট নিয়ে আসি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের এই হাইটেক পার্ক করে দিয়েছেন, এটা আমাদের জন্য একটা বিশাল একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা খুব সুন্দরভাবে একটা মনোরম পরিবেশে আমরা কাজ করতে পারছি এবং এখানে বিদ্যুৎ, ইন্টারনেট এগুলো সব কিছু খুব ভালো সাপোর্ট আমরা পাচ্ছি, যার কারণে আমরা বাইরের কাজগুলো খুব সহজভাবে করতে পারছি। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট সহ নানা ধরনের সেবা দেয়া হচ্ছে এরোডেক্স থেকে। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে প্রযুক্তি সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। আমাদের এখানে কাজ হয় আপনার ওয়েব সলিউশন। একজন বিজনেস যখন স্টার্ট করতে যায়, তার ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, লোগো অ্যানিমেশন, লোগো বানানো, তারপরে ওয়েবসাইটে যে সুন্দর সুন্দর ইমেজ যেগুলো থাকে গর্জিয়াস, এগুলো বানানো, প্রোডাক্টের যে ম্যাটেরিয়াল ডিজাইন এগুলো আমরা বানাই, আর ডিজিটাল মার্কেটিং করে দিই। টোটাল সলিউশনটা আমরা আর কি দিয়ে থাকি একটা যারা বিজনেসটাকে দেখা যাচ্ছে নতুনভাবে স্টার্ট করছে, অথবা যাদের বিজনেস আছে কিন্তু তাদের ব্যবসাটা আরেকটু ভালো করার জন্য, প্রফিটটা আরও নিয়ে আসার জন্য আমরা তাদেরকে সব রকম সাপোর্ট দিয়ে থাকি। ইউএসএ, ইউকে, লন্ডন, তারপরে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের যে সকল বড় দেশগুলো আছে সেই সকল দেশের কাস্টমারদের আমরা কাজ করি এবং তারা আমাদের প্রতি 100% স্যাটিসফাইড। সেই জন্য আমাদের প্রচুর কাজের চাপও বাড়িয়ে দিচ্ছে, আমরা প্রচুর এখানে এমপ্লয়মেন্টও সুযোগ করে দিচ্ছি। তো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ যে আমরা রাজশাহীতে বসে থেকে পাচ্ছি। আমাদের এই কাজের জন্য আমাদের ঢাকা যেতে হচ্ছে না, আমাদের অন্য কোথাও যেতে হচ্ছে না, আমরা রাজশাহী থেকেই একটা ভালো সাপোর্ট দিয়ে আসছি। কাজগুলো আমরা অনলাইনের মাধ্যমে কালেকশন করি। আমাদের ডিজিটাল মার্কেটিং টিম আছে এবং পেইড মার্কেটিং টিম আছে, অর্গানিক এসইও সব মিলিয়ে আমাদের ডিজিটাল মার্কেটিং টিমটা অনেক স্ট্রং। আমরা ওয়েবসাইটের মাধ্যমে কাজগুলো পাই। আমরা অ্যামাজনের কাজ করি, আমরা ওয়ালমার্ট, নর্ডস্ট্রম, ইবে, তারপরে পুমা এদের কাজগুলো করে থাকি। এদের মেইনলি আমরা ফটো এডিটিং, প্রোডাক্ট ফটো এডিটিংয়ের কাজগুলো করে থাকি। এদের জন্য আমরা অ্যানিমেশন তৈরি করে দিই, তারপরে আরও যে মার্কেটিংয়ের যে কাজগুলো এদের জন্য দরকার হয় সেই কাজগুলো আমরা করে দিই। হ্যাঁ, এরা খুবই স্যাটিসফাইড, কারণ আমাদের এখান থেকে তারা কম কস্টে কোয়ালিটি কাজ পাচ্ছে এবং অন টাইমে তারা পাচ্ছে, যখনই দরকার তখনই পাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে ইউএসএতে আপনার ওদের যখন রাত, আমাদের এখানে দিন, সো আমরা খুব ভালোভাবে তাদের ওভারনাইট কাজগুলো করে দিতে পারছি। তো এই ব্যাপারে তারা খুবই স্যাটিসফাইড। রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক এবং শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারে অবস্থিত এরকম আরও প্রযুক্তি প্রতিষ্ঠানকে অবকাঠামো সহ নানা ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। সেম স্পিড যদি আমি ঢাকা পাই এবং এই একই স্পিড যদি গ্রামে পাই, রাজশাহী তো ডিভিশনাল শহর, তাহলে তো কাজ করার কোনো বিষয় না। এবং এই বিষয়টাই আসলে ঘটেছে এখানে। ঢাকা বসেই আমার সব কাজ করতে হবে নট নেসেসারি, কারণ এইখানে যদি আপনি ইনফ্রাস্ট্রাকচার পান,
ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি বুঝি যে সিভিল ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং অথবা অফিস স্পেস, আর মূল বিষয় হচ্ছে যে ইলেকট্রিসিটি এবং হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি। তো কাজে আমার ঢাকাতে এখানে থাকার কোনো প্রয়োজন হচ্ছে না। স্টার্ট আপদের যেটা আছে যে এখানে আমরা স্টার্ট আপ পরীক্ষার মাধ্যমে সিলেকশন করা হয়েছে। এখানে প্লাগ অ্যান্ড প্লে, আমরা হয়তো কানেক্টিভিটি দিলাম, সবই দিলাম, কিন্তু তাদের মেন্টরিং যেটুকু দরকার, যে ওই কোন দিকে যাবে, কিভাবে করবে, এই দিক নির্দেশনাটা, এবং এটাও আমরা এখানে ব্যবস্থা রয়েছে মেন্টরিং। দেখব বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বিকর্ণ কুমার ঘোষের সাক্ষাৎকার। তার সাথে কথা বলেছেন মইদুল ইসলাম। তথ্য প্রযুক্তি খাতের বিকাশের লক্ষ্যে দেশ বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানকে অবকাঠামো সহ নানা ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে নির্মাণ করা হচ্ছে হাইটেক পার্ক। ইতিমধ্যে 8টি হাইটেক পার্কে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে। তো এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার বিকর্ণ কুমার ঘোষের সাথে। স্বাগত আপনাকে এনটিভির আয়োজন তথ্য প্রযুক্তি দুনিয়ায়। ধন্যবাদ জনাব মইদুল ইসলাম, আপনাকে এবং এনটিভির দর্শকদের আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। মিস্টার ঘোষ, শুরুতেই আমরা জানতে যাচ্ছি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই হাইটেক পার্কগুলো গঠন করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়, সেই বিষয়টি সম্পর্কে। আমাদের কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আমাদের জাতির স্বপ্ন সোনার বাংলা, জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা, সেটিকে তার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ, সেটি শুধু স্বপ্ন দেখেননি বা স্বপ্ন দেখাননি, তিনি নেতৃত্ব দিয়েছেন, বাস্তবায়ন করেছেন এবং সুনির্দিষ্ট সময়ের আগেই এটি করেছেন। এবং আমাদের পরবর্তী স্বপ্নযাত্রা ভিশন 2041, তো হাইটেক পার্কের যাত্রা শুরু 2010 সালে হাইটেক পার্ক আইনের মাধ্যমে। তো 10 থেকে 15 পর্যন্ত মূলত পরিকল্পনার ভিতরে গিয়েছে। 2015 সালে আমরা প্রথমে একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক করলাম। সেটি আপনি জানেন যে কারওয়ান বাজারে একটি পরিত্যক্ত ভবন ছিল জনতা টাওয়ার, সেটিকে কমপ্লিটলি চেঞ্জ করে এখন ওয়ান অফ দ্য ভেরি বিজি অন্টারপ্রিনার্স এখানে বসেন, যেটা নাম দিয়েছে ভিশন 2021 টাওয়ার। এর 2 বছর পরে আমরা যশোর করেছি শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোর। একটা কৃষি নির্ভর অনুন্নত অর্থনীতিকে আমরা ট্রান্সফর্ম করতে চাই মেধা নির্ভর, আইটি নির্ভর উন্নত অর্থনীতি জায়গায়। সেই জায়গায় হাইটেক পার্কগুলো একটা অনন্য ভূমিকা পালন করতে পারে। আমাদের দেশের ইতিমধ্যে প্রায় 10 লক্ষ তরুণ তরুণী আউটসোর্সিংয়ের মাধ্যমে ইনকাম করে প্রায় $1.3 বিলিয়ন। সেটা আগামী 2 থেকে 3 বছরের ভিতরে আমরা $5 বিলিয়ন করতে চাই এবং 2031 সালের মধ্যে আমরা $20 বিলিয়ন করতে চাই। এবং 2041 সালের ভিতরে আমাদের সমস্ত আয়ের মধ্যে যত ফরেন কারেন্সি আসে তার সবচেয়ে বড় আসবে আমাদের আইটি এরিয়া থেকে, পার্টিকুলারলি হাইটেক পার্ক থেকে। এবং হাইটেক পার্ক হবে আমাদের আগামী প্রজন্মের অর্থনীতির ঠিকানা, কর্মসংস্থানের ঠিকানা, আমাদের দক্ষতার ঠিকানা এবং আমাদের সমস্ত রপ্তানি এবং আইটি বেজ যা কিছু হবে তার মূল কেন্দ্র হবে হাইটেক পার্ক। দেশে এ পর্যন্ত কতগুলো হাইটেক পার্ক নির্মাণ করা হয়েছে এবং ভবিষ্যতে আর কতগুলো হাইটেক পার্ক নির্মাণের পরিকল্পনা আছে সরকারের? ইতিমধ্যে আমরা 8টি হাইটেক পার্ক বা সফটওয়্যার টেকনোলজি পার্ক আমরা ইতিমধ্যে অপারেশনাল করেছি এবং আরও 4টি মাননীয় প্রধানমন্ত্রী আগামী ডিসেম্বরের 12 তারিখে উদ্বোধন করবেন। তো আমরা আশা করছি 2028 সালের মধ্যে সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং মাননীয় প্রধানমন্ত্রী আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, তার সার্বিক তত্ত্বাবধানে আমরা 104টি স্থাপনা রেডি করে ফেলব। এর মধ্যে রয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বড় হলো বঙ্গবন্ধু হাইটেক সিটি কালিয়াকৈর, রয়েছে বঙ্গবন্ধু হাইটেক পার্ক রাজশাহী, বঙ্গবন্ধু হাইটেক পার্ক সিলেট, চট্টগ্রাম সফটওয়্যার টেকনোলজি পার্ক যেটি আমরা শেখ জামালের নামে করার জন্য প্রস্তাব দিয়েছি, প্রস্তাবাধীন আছে। আমাদের সফটওয়্যার টেকনোলজি পার্ক একটা হয়েছে যশোর, একটা হচ্ছে এখানে কারওয়ান বাজার যেটি প্রথম, এবং কয়েকটি আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার হয়েছে, যেমন একটি হয়েছে খুলনাতে কুয়েট, একটি চুয়েট চট্টগ্রামে, একটি রাজশাহীতে, একটি নাটোরে। এগুলো মিলে এবং আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে আমাদের মেধাবী স্টুডেন্টরা ডিগ্রি নিয়ে বেরিয়ে আসে কিন্তু কখনো কখনো স্কিল হবে তারা মার্কেটে ওইভাবে কন্ট্রিবিউট করতে পারে, তো সেই জায়গায় অ্যাড্রেস করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা আইটি ট্রেনিং বা আইটি বিজনেস ইনকিউবেটর করে দিচ্ছি। ফলে আমাদের এখন পর্যন্ত 8টা অপারেশনাল, আগামী এই ডিসেম্বর হইতে আমরা 12টা করব এবং 2028 নাগাদ 104টি স্থাপনা আমরা রেডি করব।
এই হাইটেক পার্কগুলোতে যেসব প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করছে তাদেরকে অবকাঠামোগত দিক থেকে সুবিধা দেওয়ার পাশাপাশি আর কি কি সুবিধা দেওয়া হচ্ছে? আমাদের এই 8টি অবকাঠামো যেটি আছে ইতিমধ্যে 165টি কোম্পানি ইতিমধ্যে বিনিয়োগ করেছে এবং সেখানে কর্মসংস্থান হয়েছে 21,000-এর বেশি। এবং আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের উপরে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছি, প্রায় 36,000 ট্রেনিং দেওয়া আছে। তো তাদেরকে আমরা যে জিনিসটা দিচ্ছি, প্রথম হলো তাদের অবকাঠামো রেডি করে দেওয়া হচ্ছে, নিরাপত্তা ইনশিওর করা হচ্ছে, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি, গ্যাস ইনশিওর করা হচ্ছে। পাশাপাশি সরকার যে বিশেষ ইনসেন্টিভগুলো দিচ্ছে, ইস ওয়ান অফ দি টপ মোস্ট ইন দ্য ওয়ার্ল্ড। খুব কম সরকারই এত বেশি সাপোর্ট দেয়। কি কি? একটি হলো 10 বছর ট্যাক্স ফ্রি। দ্বিতীয় হলো তিনি যদি কোনো ক্যাপিটাল মেশিনারি আমদানি করতে চান দেশের বাইরে থেকে, ডিউটি ফ্রি। এক্সপোর্ট ওরিয়েন্টেড যে সমস্ত প্রোডাক্ট দেশের বাইরে আছে তার উপরে 10% ক্যাশ ইনসেন্টিভ। দেশের বাইরে থেকে যারা আসতে চান তাদের 100% মালিকানার সুযোগ থাকবে। জয়েন্ট ভেঞ্চার আসতে এমন কোনো কথা নেই, তারা 100% মালিকানা পেতে পারে। দেশের বাইরে থেকে যে সমস্ত এক্সপার্ট যারা আসবে, ইঞ্জিনিয়ার বা হাইন্ডেড, তাদের ট্যাক্স হলো ভেরি মিনিমাম। এখানে যে ইউটিলিটি, ইলেকট্রিসিটি, গ্যাস, পানি, এটার বিলের উপরে সরকারের যে ডিউটি, এটি অনেক কম, ইন্টারনেট সহ। বিদেশ থেকে যারা আসবেন তারা যদি এখানে কোনো ইনভেস্ট করতে চান তাহলে যে কোনো সময় তারা তাদের ক্যাপিটাল প্রফিট নিয়ে যেতে পারেন। এবং আমরা তাদেরকে দিচ্ছি ওয়ান স্টপ সার্ভিস, এখানে বসেই অনলাইনে তাদের যত রকম লাইসেন্স যা যা কিছু লাগবে সমস্ত সব কিছু আমরা এখান থেকেই সব কিছু ফিল আপ করে তাদেরকে দিচ্ছি। ইয়েস, নাও ইটস রেডি, কাম হিয়ার, ওয়ান স্টপ সার্ভিস। তো এর ফলে ইতিমধ্যে অনেক বড় বড় কোম্পানি এখানে এসছে বিনিয়োগের জন্য। স্যামসাং হলো কোরিয়ান জায়ান্ট কোম্পানি, তারা ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার একটা প্রাইভেট হাইটেক পার্ক করেছে এবং আমাদের কালিয়া করে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার করেছে। চাইনিজের একটা বড় কোম্পানি হলো হুন্ডাই, তারা কার তৈরি করবে, এরপরে ইলেকট্রিক কার। তারা একইভাবে বাংলাদেশের আরেকটি কোম্পানি ফেয়ার গ্রুপের সঙ্গে এসছে এবং তারা ইতিমধ্যে কালিয়া করে একটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার। সনি আপনি জানেন, জাপানিজ জায়ান্ট, তারা সিলেটে ইতিমধ্যে অনেক বড় জায়গা নিয়েছে, 30 একর জায়গা। এটা তারা এখন তাদের ফ্যাক্টরি তৈরি করছে। আগামী 2023 থেকে তারা পুরোপুরি ম্যানুফ্যাকচারিং এবং সনির কোনো প্রোডাক্ট বাংলাদেশে তারা আর ইম্পোর্ট করবে না। প্রথমে লোকাল মার্কেট, তারপরে এটা দেশের বাইরে এক্সপোর্ট করবে। নোকিয়া ইতিমধ্যে আমাদের হাইটেক পার্কে তাদের প্রোডাকশন শুরু করে দিয়েছে। আমাদের ডেটা সফট, তারা ল্যাপটপ বানাচ্ছে, আমার টেবিলে আপনি দেখতে পান তালপাতা নামে। দেশের বিভিন্ন স্থানে এই হাইটেক পার্কগুলো নির্মাণের ফলে কর্মসংস্থানের জন্য বিশাল একটি ক্ষেত্র তৈরি হয়ে গেছে। তো সেই বিষয়টি সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। অবশ্যই আমরা চাই যে আমাদের দেশের বা দেশের বাইরে বড় বড় কোম্পানিগুলো এখানে বিনিয়োগ করুক। বিনিয়োগের ফলে আমাদের যে সুবিধাটা, রাষ্ট্রীয়ভাবে সুবিধা হলো আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এটা হলো আমাদের রাষ্ট্রের সবচেয়ে বড় লাভ, যে আমার দেশের 17 কোটি মানুষ সবাইকে সরকার চাকরি দিতে পারবে, এনজিও চাকরি দিতে পারবে। প্রতি বছর 40 লাখ ছেলে মেয়ে প্রাইমারি স্কুলতে পাশ করে। 40 লাখ কি কর্মসংস্থান সরকারি সেক্টর করা সম্ভব নয়। এটা বেসরকারি সেক্টর কন্ট্রিবিউট করবে। এবং পাশাপাশি আমাদের দায়িত্ব হলো, আমরা যেটা করছি হলো তাদেরকে শিক্ষা দিয়ে তারা যেন নিজেরাই সেলফ এমপ্লয়মেন্ট, আত্মকর্মসংস্থান। 10 লাখ মানুষ আছে এবং আগামী 3 বছর ভিতরে আমরা আরও 10 লাখ এই ফ্রিল্যান্সিং নিয়ে দিতে চাই। এবং এখানে সুযোগ অনেক বেশি। একজন বিনিয়োগকারীর অধীনে কাজ করলে তিনি মাসে কত বেতন দেন? 10,000, 15,000, 20,000, 50,000। বাট এরকম বাংলাদেশে কয়েক হাজার আছে যারা রাত্রিবেলা 4-5 ঘন্টা কাজ করে, 5-6 ঘন্টা কাজ করে, যাদের প্রতি মাসের ইনকাম 1 লাখ টাকা থেকে 10 লাখ টাকা, এর ভিতরে বিভিন্ন জায়গায়। আমরা কয়েকটা স্টার্ট আপকে দেখেছি যাদেরকে ভেরি মিনিমাম এমপ্লয়মেন্ট দেওয়া আছে। আজ থেকে 3 বছর আগে শুরু করেছে আমাদের 10 লাখ টাকা, আমরা তাদেরকে সাবসিডি দিয়েছিলাম, তাদেরকে জাস্ট ক্যাপিটাল হিসাবে 5 জন মানুষ নিয়ে শুরু করেছিল। এখন 200 কর্মসংস্থান হয়েছে এবং তাদের ক্যাপিটাল এখন 200 কোটি টাকার উপরে ক্রস করেছে। দিজ আর দি আনটোল্ড স্টোরিজ। এবং আমাদের এই তরুণ প্রজন্ম অসম্ভব সাধন করতে, অসাধ্য সাধন করতে হবে। বিদেশি কোম্পানিগুলোকে আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি, তার কারণ তাদের ক্যাপাসিটি বেশি। আমরা টেকনোলজিতে তাদের সাথে খানিকটা পিছিয়ে। তো তারা এখানে আসলে তাদের কোম্পানিগুলোতে তারা তো সব দেশের বাইরে থেকে নিয়ে আসবে না। সনি তো সমস্ত ম্যান পাওয়ার জাপান থেকে নিয়ে আসবে না, কিছু হয়তো হাই এন্ডে নিয়ে আসবে, বাকিগুলো আমাদের এখান থেকে নেবে। প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে প্রায় 15,000 আইটি গ্রাজুয়েট তৈরি হয়। তাদের তো কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। ফলে তারাই বিদেশি কোম্পানিগুলোতে কাজ করবে। একদিকে তাদের যখন খরচ কমবে, আমাদের যারা তরুণ প্রজন্ম, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, তাদের
ক্ষমতা বাড়বে, সক্ষমতা বাড়বে। এ পর্যন্ত কত টাকা বিনিয়োগ হয়েছে এই হাইটেক পার্কগুলোতে? ইতিমধ্যে যেহেতু আমি বলেছি 20 মাস হলো আমরা এই কোভিডের কারণে পিছিয়ে গেছে, সুতরাং আমাদের যে পিক পিরিয়ডটা সেই সময় কিন্তু আমাদের বিনিয়োগটা ওইভাবে আসেনি। তো ইতিমধ্যে প্রায় 700 কোটি টাকা বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলো আমাদের এখানে বিনিয়োগ করেছে এবং আমরা আশা করছি আগামী 2 বছরের ভিতরে এই বিনিয়োগের পরিমাণ 2,500 কোটি টাকা ছাড়িয়ে যাবে আগামী 2 বছরের মধ্যে, এবং সেটি পাইপলাইনে আছে, কমিটমেন্ট আছে। হয়তো এটা 2,500 যায় 5,000 কোটি টাকা হতে পারে, বাট মিনিমাম 2,500 কোটি টাকা আগামী 2 বছরের ভিতরে এই হাইটেক পার্কগুলোতে বিনিয়োগের আমরা একেবারে চূড়ান্ত পরিকল্পনা পেয়েছি, এবং এখানে আমাদের কর্মসংস্থান হবে আরও 25,000 আগামী 3 বছরের মধ্যে। দেশের তথ্য প্রযুক্তি খাতের বিকাশের জন্য শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত এবং কতটুকু যুগ উপযোগী বর্তমান শিক্ষা ব্যবস্থা, আপনি কি মনে করছেন? মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা তাই যে আমাদের ছোট বাচ্চারা যখন 3-4-এ পড়বে তখন থেকে খেলার ছলে প্রোগ্রামিং শিখবে, তারপরে আস্তে আস্তে ক্রমেই উপরের দিকে শিখতে থাকবে। আইসিটি বাধ্যতামূলক হওয়া উচিত, যেমন আমাদের বাংলা বাধ্যতামূলক, কারণ আমাদের আইসিটি ছাড়া ভবিষ্যতের সমস্ত সব কিছুই আইসিটি ক্রস কাটিং ইস্যু হয়ে যাচ্ছে, ইতিমধ্যে হয়ে গিয়েছেও। তো তাদেরকেও সেটাতে অ্যাডাপ্ট করা দরকার। সেখান থেকে ইউনিভার্সিটিগুলোতে ক্রমেই আইসিটি কোর্স এক্সপান্ড হচ্ছে। 35টা ইউনিভার্সিটিতে আমরা ল্যাব করে দিই এবং ইউনিভার্সিটির শিক্ষকদের সঙ্গে আমাদের ইন্ডাস্ট্রির একটা যোগসূত্র তৈরি করে দিচ্ছি, যাতে করে সম্মানিত শিক্ষকবৃন্দ তাদের যে কারিকুলাম সেটাকে আপডেট করার সুযোগ পান। আজকে একটা সিলেবাসে আসলো, সেটা যেন 20 বছর না থাকে, 10 বছর না থাকে, বিকজ ইটস চেঞ্জিং ভেরি ফাস্ট। আইসিটি খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, সেটা আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ জানেন। সেটার সঙ্গে তারা তাল মিলিয়ে তাদের নিজস্ব কোর্স কারিকুলাম চেঞ্জ করবেন, আর যেখানে বোর্ডের মাধ্যমে সেটা সরকার দেখবেন। এবং আমরা মনে করি যে আমাদের সক্ষমতা এখানে বাড়ছে এবং আমরা 2031-এর মধ্যে এই জায়গাগুলোতে আমাদের সক্ষমতা তৈরি করব। 2031 থেকে 41 সাল পর্যন্ত আমরা উপরের দিকে যাব এবং আমরা 2041 সালে গিয়ে আমরা ওয়ার্ল্ড ক্লাস হয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে অগ্রযাত্রা, মাননীয় আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ আমাদেরকে সেই দিকে নিয়ে চলেছেন, আমাদের প্রতিমন্ত্রী জোনায়দ পলক আমাদের সেই দিকে নিয়েছেন। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব মহিদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। এনটিভির দর্শকবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। দেশে দিন দিন বাড়ছে তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা বা স্টার্ট আপের সংখ্যা। শহর ছাড়িয়ে গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলের তরুণ তরুণীরাও এখন স্টার্ট আপ কোম্পানি তৈরি করছেন। সেই সাথে আছে সরকারের সহযোগিতা। যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে এমন কয়েকটি স্টার্ট আপের গল্প জানব এবার। এইসব স্টার্ট আপের অবকাঠামোগত সহযোগিতার পাশাপাশি কারিগরি ও পরামর্শ সহ নানাভাবে সাহায্য করছে সরকার। সাল থেকে যখন আমি স্টুডেন্ট থাকি আর কি, সেখান থেকে আমরা ফ্রিল্যান্সিং শুরু করছিলাম এবং 2010 সাল থেকে যখন 7 বছর ফ্রিল্যান্সিং করছি, দিকে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করছি, সেখানে প্রায় 800 প্রজেক্ট কমপ্লিট করছি। সে 800 প্রজেক্ট যখন কমপ্লিট করছি আমি প্রায় ওখান থেকে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের যে তারা যে বিজনেসের যে ধরনের রিকোয়ারমেন্ট বা বিজনেসের তাদের যে বিজনেস আইডিয়া, ওখান থেকে আমি কিছু বুঝতে পারলাম যে আমার কিছু একটা আইডিয়া ক্রিয়েট করতে হবে। তো সেই আলোকে যে মার্কেট রিলেটেড আইডিয়া নিয়ে আসে এখানে আমার যে বিজনেস নামটা আছে সেটা হলো যে সফটওজেন। আমি এটা সিও এবং ফাউন্ডার। আর এখানে যে মূলত যেটা হলো যে আমরা ফ্রিল্যান্সিং থেকে আসছি এবং এখানে আমরা যে বিজনেসটা নিয়ে এখন মানে আইডিয়াটা নিয়ে কাজ করতেছি সেটার নাম হলো যে এআই ভিত্তিক বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হলো যে বিজনেসকে অটোমেশন করে এবং এটা ওয়ার্ল্ডের চাহিদা আছে প্রায় $5 ট্রিলিয়ন মার্কেট চাহিদা আছে। তো সেখান থেকে আমরা আশা করি যে এটা আমরা হলো যে 2022 সালেই এটা 1 মিলিয়ন USD আমাদের রেভিনিউ জেনারেট করবে। তার বিজনেসকে অটোমেটিকভাবে পরিচালনা করতে পারবেন এবং তার কস্টিং কমে যাবে, তার এমপ্লয়ির হেলথ ম্যানেজমেন্ট করতে পারবে, তার বিজনেস এবং তার বিজনেসকে অ্যানালাইসিস করে আমরা তাকে করব, লিড দিব, তার মানে তার ক্লায়েন্ট পাবে সে এবং তার বিজনেসকে গ্রো করতে পারবে। আমাদের একটা এআই ভিত্তিক ডেস্কটপ সফটওয়্যার আছে বা একটা ওয়েবসাইটও থাকবে, যেটা তারা যখন রেজিস্ট্রেশন করবে তার বিজনেসটাকে অ্যানালাইসিস করে তখন কী করবে, তার যে নির্দিষ্ট ক্লায়েন্ট দরকার সেই অনুযায়ী আমাদের একটা মার্কেট প্লেস থাকবে, সেখান থেকে সেই ডাটাগুলো তাকে পেয়ে যাবে এবং সেই ক্লায়েন্টের সঙ্গে সরাসরি সংযোগ থাকবে। এবং তার হলো যে বলা যায় যে বিজনেসের স্যালারি ম্যানেজমেন্ট, তার এমপ্লয়ির একটা প্রজেক্ট পেলো সেটা যে ম্যানেজমেন্ট করা লাগে সেটা করতে পারবে, ভ্যাট ম্যানেজমেন্ট করতে পারবে, এক কথা A to Z। এবং তার হলো যে আমাদের এখানে অটোমেটিকভাবে হলো যে করোনা ইস্যুতে যেটা আসতেছে, দেখাচ্ছে তার এমপ্লয়ি যদি অসুস্থ থাকে তখন সেটা হলো সেন্সারের মাধ্যমে হলো যে সেটাকে ডাটাটা হলো যে তার দেখতে পারবে, যে বস সে দেখতে পারবে যে কী অবস্থায় আছে।
শেখ হাসিনা স্বপ্নজি পার্কে। এখন আমার এখানে ইনকামটা অনেক বেড়ে গেছে। 17 জন আমার টিমের সদস্য আছে যারা ভার্চুয়ালি এবং লাইভ কাজ করে, এবং সব খরচ বাদ দিয়ে আমরা হলো যে প্রতি মাসে 2 থেকে 2.5 লাখ আমরা ইনকাম করতেছি, যেটা আমাদের আগে হতো মাত্র 50 থেকে 40,000 টাকা বা 40 থেকে 50,000 টাকা ইনকাম করতাম। তার মানে এখানে আসার পরে আমাদের বিজনেসটা অনেক বেড়ে গেছে করোনাকালীন থাকা অবস্থায়। আমরা যখন আইডিয়াটা প্রথমে চিন্তা করি যে এটা করতে তো একটা খরচ ব্যাপার ছিল, যে এটা আমরা কোথা থেকে শুরু করব, সেটা আমাদের মনে করেন যে একটা কোনো চিন্তাই করতে হয় না। যখন আমরা এখানে আইডিয়াটা জয়লাভ করছি তখন এটা বিনামূল্যে আমাদের সরকার এটা বিনামূল্যে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক ধন্যবাদ যে আমাদের এরকম একটা পরিবেশ দেওয়ার জন্য, এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। এবং আমার বিজনেসটা গ্রো করার জন্য তারা বলা যায় যে বিএসটিভি বা হাইটেক বা কর্তৃপক্ষ আমাদের বিনামূল্যে মেন্টরিং করতেছে, তারা সবসময় আমরা কীভাবে গ্রো করবো। আমাদের মোটর পাম্প ছিল, তখন আমি যখন পড়াশোনা করি সে সময় মোটর পাম্প আমাকে চালানো লাগতো। আমি তখন দেখলাম যে এই ইরিগেশন ক্ষেত, মানে এই যে সেচ প্রকল্প, এটা যদি ডিজিটালাইজ করা যায়, স্মার্ট করা যায়, তাহলে হয়তো কৃষিতে অনেক অবদান রাখা যাবে। এখানে অনেক কৃষকের সময়, অর্থ অপচয় রোধ করা যাবে। তো এই চিন্তা থেকেই আমাদের এই প্রকল্পটা, যে কৃষি জমিগুলো আছে সেই জমিগুলোতে স্মার্ট ডিভাইস বসায় রাখবো। সেই ডিভাইসগুলো থেকে মাটির আর্দ্রতা, মাটিতে গুণাগুণ, তারপর মাটিতে আলোর প্রাপ্তি, সারের স্বল্পতা আছে কি নাই, এছাড়া সেখানে পোকামাকড় আছে কি নাই, বিভিন্ন তথ্য আমরা সেই ডিভাইস থেকে নেব। নিয়ে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমাদের একটা আর্টিফিশিয়াল সিস্টেমে সেটা প্রসেসিং হবে। এরপর আমরা সেখান থেকে যদি প্রয়োজন দরকার হয় যে তার জমিতে, ধরেন যে সেচের কোনো একটা, তো যদি দেখা যায় যে তার জমিতে যথেষ্ট পানি নাই, আর্দ্রতা কম, তো সেক্ষেত্রে অটোমেটিক মোটর স্টার্ট হয়ে তার জমিতে পানি চলে যাবে। যদি দেখা যায় যে তার জমিতে যথেষ্ট পরিমাণে পুষ্টি নাই, এছাড়া তার জমিতে পোকার উপদ্রব হয়েছে, সেই সমস্ত জিনিসগুলো মনিটরিং করে মানে আমাদের সিস্টেম থেকে অটোমেটিক জানাই দেবে যে তার জমিতে এখন ওই সারটা প্রয়োগ করতে হবে অথবা এই কীটনাশকটা প্রয়োগ করতে হবে। আইডিয়া স্টেজে আছে, আমরা এটা এখনও পাইলটিং শুরু করি নাই। আমরা চেষ্টা করছি, এই যে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আমরা এই আইডিয়াটা দেওয়ার পর আমরা এখানে একটা স্পেস পাইছি। স্পেস পেয়ে আমরা চেষ্টা করছি যে কিভাবে বড় ফান্ড আসলে ধরনের প্রকল্পের জন্য দরকার হয়। তো এইগুলো হয়ে গেলে হয়তো আমরা এই কাজটা খুব তাড়াতাড়ি শুরু করতে পারবো। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়ে পথ চলতে চাই আমরা। আবারও তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।